পরম গুরু ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলার দীক্ষিত মানুষ কন্যা মা মনসার আশীর্বাদ ধন্যা সর্পকন্যা মাতা দেবযানী। ওনাকে পাবেন প্রতি ইংরেজি মাসের 2 থেকে 6 তারিখ পর্যন্ত এবং ওনার লাইভ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন সিসিএম বিনোদনের প্রতি ইংরেজি মাসের 2 ও 4 তারিখ রাত 8টা থেকে 9টা। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই এখনকার অ্যাস্ট্রোলজি লাইভ অনুষ্ঠানে। কিছু মানুষ থাকেন যারা শুধু ভবিষ্যৎ বলেন না, ভবিষ্যতের ইশারাও পড়তে পারেন। গ্রহ নক্ষত্রের ভাষা যার কাছে শুধু গণনা নয়, বরং এক গভীর সাধনা, যার কথায় মিশে থাকে প্রাচীন জ্যোতিষশাস্ত্র, আর অনুভবে থাকে অন্তর্দৃষ্টি ও শক্তির স্পর্শ, যার ভবিষ্যৎবাণী বিশ্বাস জাগায়, যার বিশ্লেষণ ছুঁয়ে যায় মানুষের জীবনের গভীর সত্যকে। আজ আমাদের লাইভে উপস্থিত রয়েছেন পরমগুরু ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলার দীক্ষিত মানুষ কন্যা মা মনসার আশীর্বাদ ধন্যা সর্পকন্যা মাতা দেবযানীর এই অনুষ্ঠান। সবাইকে স্বাগত জানাই। যারা সরাসরি আমাদের সাথে ফোন লাইনে কথা বলতে চাইছেন 0353246194 এই নাম্বারে কিন্তু কথা বলতে হবে। স্বাগত জানাই এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, তোমাকেও শুভেচ্ছা তন্ময়, এবং ওপারে রয়েছেন ছোট বড় প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা শুভকামনা এবং প্রণাম জানাই। নতুন বছর আপনাদের সবার কাছে ভালো ভালো কিছু নিয়ে আসুক, ভালো আশা এবং সকল আশা পূরণ হোক, এই শুভেচ্ছা রইল। আমার গুরু পরম গুরু ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলা শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে, আমার গুরুমা শ্রী শ্রী পাগলিমা শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে, মা মনসার নাম বন্দনা করে আসুন অনুষ্ঠান শুরু করি। ওং দেবী অম্বা মোহিনাং শশধর বদনাং চারুকান্তিং বদানাং হংসারু রামুদা রামুরোনিত বসনাং সেবিত্ত সিদ্ধিকাময়ী সেরাস্যাং মণ্ডিতাঙ্গী কনকমণি গণেন নাগরত্নরণে কই বন্দে হং ষষ্ঠ নাগমৌরুকুচ যুগলাং ভোগিনী কামরূপাং। ওং আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসকেস্তথা জরৎকারু মুনের পত্নী মা মনসা দেবী নমস্তুতে। আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসকেস্তথা জরৎকারু মুনের পত্নী মা মনসা দেবী নমস্তুতে। আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসকেস্তথা জরৎকারু মুনের পত্নী মা মনসা দেবী নমস্তুতে। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকেই তো ফোন নেব এবং দুটো বিষয় রেখেছি আলোচনার জন্য। প্রথমত একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় তন্ময়, সেটা নিয়ে আলোচনা করব ছোট করে, আর তারপরে যদি সময় থাকে, কারণ আমি সব সময় প্রেফারেন্স দিই ফোন, আপনারা ফোন করুন, আগে আমি ফোন ধরবো, তারপর আলোচনার যদি সময় থাকে নিশ্চয়ই আলোচনা করব। তো যেটা আলোচনা করব, যে প্রথমটা তো বললাম যে একটা ছোট্ট বিষয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর দ্বিতীয়ত চেষ্টা করব 2026 প্রত্যেকটি লগ্নের জন্য কেমন যাবে নয়, কি কি সুযোগ 2026 আনছে প্রত্যেকটা লগ্নের জন্য। এবং একটা কথা বলে রাখি, আজকে যদি আমি লাইভে আলোচনা করতে পারলাম তো ভালো, না হলে আপনারা আমার ফেসবুক পেজে খেয়াল রাখবেন, সেখানে কিন্তু আমি দেব, ফেসবুক বা ইউটিউবে। আমি ইউটিউবে প্রোগ্রাম করতে পারছি না, কিন্তু প্রত্যেক দিনটা কেমন যাবে, বা কী কী সতর্কতা অবলম্বন করতে হবে বা কী করতে হবে, সেই বিষয়ে আমি কিন্তু ইউটিউব পোস্টে আমি নিজে লিখি। তো আপনাদের যদি মনে হয় সেটা আপনারা ফলো করবেন। আর 2026 কোন লগ্নের কেমন কি কি সুযোগ আসতে পারে সেটা নিয়েও আমি লিখব, এবং আমার ফেসবুক পেজেও আপনারা দেখতে পাবেন। যদিও সেটা একটু সময় সাপেক্ষ, কারণ ব্যস্ততার কারণে সব সময় লেখা হয় না। যেমন বললাম যে আমার কাছে আপনাদের ফোনটা সবচেয়ে আগে জরুরি,
তেমনি আমার কাজ, যারা আমার কাছে আসছেন, চেম্বারে আসছেন, তাদের কি করে কি ভালো হবে সেই কাজ নিয়ে ব্যস্ত থাকি, সেটা আমার কাছে আগে জরুরি। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আজকের দিনে দুটো জিনিস হচ্ছে আমাদের মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুটো বিষয়কে আমাদের খেয়াল রাখতে হবে। এক, অর্থ। অর্থ ছাড়া কিচ্ছু হবে না। এই যে বলেন, আমরা বলি না যে অর্থ, ভালোবাসা কি অর্থ দিয়ে কেনা যায়? এখনকার দিনে ওই কথাগুলো হচ্ছে খুব ফেক কথা। ভালোবাসাকেও মেনটেন করতে গেলে অর্থ লাগে। বিবাহের পরে ভালোবাসা থাকে না যদি অর্থ না থাকে। অর্থ থাকলে আপনি একা, অর্থ দিয়ে এখন সব সেক্টরে কাজ করার লোক আছে। আপনি অসুস্থ, বাড়িতে আপনি বা আপনারা হয়তো দুজন মানুষ বয়স্ক, কিন্তু আপনার কাছে যদি টাকা থাকে আপনি লোক জোগাড় করে ঠিক আপনি আপনার ট্রিটমেন্ট করিয়ে নিতে পারবেন। আপনার সন্তানের বিবাহ হবে, আপনারা স্বামী স্ত্রী, এক সন্তান, যদি অর্থ থাকে ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে দিলেন, দেখলেন বিবাহ একদম সুন্দর করে হয়ে গেল। অর্থ এখনকার দিনে সবচেয়ে বড় বিষয়। এবং আরও একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা দিয়েও দুনিয়া জয় করা যায়, সেটা হচ্ছে আমাদের ভাষা, কথা। কথা দিয়ে যেমন জয় করা যায়, কথা দিয়ে তেমন নয় ছয় করা যায়। কথাতেই আপনি উঠবেন, কথাতেই আপনি নামবেন। ভাষা, মুখের ভাষা। কাজেই আজকের দিনে দাঁড়িয়ে এই দুটো বিষয়কে আমাদের খুব গুরুত্ব দিতে হবে। এক হচ্ছে নিজের অর্থকে সঠিকভাবে ব্যবহার, সঠিকভাবে মেনটেন এবং সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা। এই যে অর্থ রোজগার করা, অর্থটাকে ঠিক ঠিক মতো পরিচালনা করা, ঠিক ঠিক খাতে খরচ করা, এটা কিন্তু একটা সাধনা। এখনকার দিনের জন্য এটা, এখনকার দিন বলে না, বরাবর অর্থ সেটা একটা সাধনা। কারণ অর্থ হচ্ছেন স্বয়ং মা লক্ষ্মী, স্বয়ং কুবের, এনারা হচ্ছেন অধীশ্বর। তো অর্থকে ঠিক ঠিক মতো মেনটেন করতে হবে। এবং মুখের ভাষা, ভাষাকেও আপনাকে ঠিক ঠিকভাবে মেনটেন করতে হবে। কি বাড়িতে হোক কি বাইরে হোক। আপনি ভাবছেন আমি বাড়িতে যা খুশি তাই বলি, বাইরে আমি মেনটেন করব না। আপনি বাড়িতে যে ভাষায় কথা বলছেন, বাইরে দেখবেন একটু এদিক থেকে ওদিক হবে, মাথা গরম হবে, বাড়ির ভাষাই আপনার বেরিয়ে আসছে। কারণ মানুষ অভ্যেসের দাস। কাজেই শুরুটা বাড়ির থেকেই করতে হবে, ভাষাকে ঠিক রাখতে হবে। এই ভাষা এবং অর্থ, এই দুটো সাধনা আমরা কিভাবে করব, আজকে সেটা নিয়ে আলোচনা করব। অর্থ এবং ভাষা এই দুটোরই কারক গ্রহ বৃহস্পতি। বৃহস্পতিকে যে কারণে বলা হয় বাচস্পতি। বাচ অর্থাৎ আমাদের ভাষা, ভাষার যিনি অধিপতি, বাচস্পতি বৃহস্পতি। তো এই বৃহস্পতির সাধনা, এটা কিন্তু অত সহজ নয়, আবার খুবই সহজ। প্রথমত ওই যে বললাম যে খারাপ ভাষা কিন্তু বলা যাবে না। সব সময় পোলাইট এবং গলাকে একটা বেসে রেখে কথা বলতে হবে। গলাকে খুব উগ্র করে কথা বললে, আমরা ভাষার উপর যখনই জোর দেব, সেখানে কিন্তু মঙ্গলের একটা নেগেটিভ প্রভাব চলে আসবে। হ্যাঁ, কোথায় সেই মঙ্গলের প্রভাবটা আসবে? যখন আমরা কোনো প্রশাসনিক ফিল্ডে কথা বলবো, সেখানে ভাষার জোর এটা কিন্তু লাগবে। কিন্তু সব সময় আমাদের চেষ্টা করতে হবে বৃহস্পতি এবং চন্দ্রের কানেকশন। চন্দ্র সে কিন্তু শান্ত, সে পোলাইট। তাই গলার স্বরকেও আমরা যদি শান্ত এবং পোলাইট রাখতে পারি, বৃহস্পতি চন্দ্র জীব যোগ, অর্থাৎ যে যোগটা সমস্ত জীবের সঙ্গে কানেক্ট করে, সেটাকে বলা হয় জীব যোগ। আপনি যদি আপনার গলার স্বর এবং মুখের ভাষা একটা বেসে রাখতে পারেন, সুন্দর ভাষায় যদি কথা বলেন, সুরেলা স্বরে কথা বলেন, জীব জগৎকে আপনি জয় করতে পারবেন। শব্দই ব্রহ্ম যে কারণেই বলে। তো এই শব্দ কোথা থেকে? শব্দটাই তো ভাষা। এটা হলো প্রথমত। দ্বিতীয়ত, বৃহস্পতি সাধনা করতে হলে বা আর্থিক উন্নতি করতে হলে বা মুখের ভাষাকে, ভাষা বলুন, অর্থ বলুন, সবটাই কিন্তু বৃহস্পতি। তো এই বৃহস্পতি সাধনা করতে হলে আমাদের সংস্কৃত পাঠ করতে হবে। একটা মন্ত্র, আপনি যে কোনো একটা মন্ত্র পাঠ করুন। ওং নমঃ শিবায় পাঠ করুন 108 বার। ওং নমো ভগবতে বাসুদেবায় পাঠ করুন একবার। আপনি মা দক্ষিণাকালীর মন্ত্র পাঠ করুন, ভজগৌরাঙ্গ পাঠ করুন,
তারপরে হরিওম পাঠ করুন, যে কোনো একটা মন্ত্র 108 বার জপ করুন। যত জপ করবেন, এক মালা করে যত জপ করবেন, তত আপনার কাছ থেকে নেগেটিভ এনার্জিগুলো সরবে, পজিটিভ এনার্জিগুলো আস্তে আস্তে তৈরি হবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে মন্ত্র জপ করার পরে আস্তে আস্তে আপনার শরীর, আপনার মন, আপনার জিহ্বা আস্তে আস্তে ভালো হচ্ছে। আমাদের ধর্মগ্রন্থ পাঠ করতে হয়। বৃহস্পতির সাধনা করতে হলে যে কোনো একটি, আপনি গীতা পাঠ করুন, আপনি হনুমান চালিসা পাঠ করুন, আপনি যে কোনো আপনার যা বই আছে গুরু মন্ত্র জপ করুন, যেটা হোক। কারণ বৃহস্পতি হচ্ছে এই যে সংস্কৃত বলুন বা যে কোনো মন্ত্র বলুন বা যে কোনো গ্রন্থ, আমাদের ধর্মগ্রন্থ, সেটি কিন্তু বৃহস্পতির বাস। তো বৃহস্পতিকে যদি সাধনা করতে হয়, আমাদের জপ ধ্যান এসবের মধ্যে থাকতে হবে। আপনি বলবেন সময় কোথায়? কিন্তু সাধনা করতে গেলে তার মধ্যে থেকেই সময় বার করতে হবে। আমরা যতই পরিশ্রম করি, যতই হার্ডওয়ার্ক করি, যাই করি, আমাদের স্পিরিচুয়াল পাওয়ার ছাড়া, একটা শক্তি ছাড়া, যে শক্তি একটা দৈবিক শক্তি, একটা মানে ঐশ্বরিক শক্তি, সেই পাওয়ার ছাড়া, ভাগ্যের যে শক্তি আমরা যাকে বলি, ভাগ্যের শক্তি ছাড়া কম্পিটিশানে জিতবো কী করে, এগোবো কী করে? সেই শক্তি আমাদের আনতে গেলে আমাদের কিন্তু একটা না একটা কিছু পাঠ করতে হবে। কারণ যত বেশি আমরা মন্ত্র পাঠ করব, জপ করব বা ধর্মীয় গ্রন্থ পাঠ করব, তত বেশি নেগেটিভ এনার্জিগুলো সরে যাবে, মন মাথা আমাদের শান্ত হবে। দ্বিতীয় ভাব বৃহস্পতি, দ্বিতীয় ভাব থেকেই ভাষা, দ্বিতীয় ভাব থেকেই আমাদের অর্থ। সেই দ্বিতীয় ভাবকে আমাদের যদি পাওয়ারফুল করতে হয়, যদি বৃদ্ধি করতে হয়, আমাদের দান করতে হবে। আপনি যত দান করবেন বা আমরা যত দান করব, তত কিন্তু বাড়বে। এবার আমরা ভাবি যে কোথা থেকে করব, কিন্তু একবার শুরু করলে দেখবেন কোথা থেকে যে চলে আসছে। দান করতে হবে, কি কি? অন্ন দান করতে হবে, বস্ত্র দান করতে হবে। আপনি যা পাচ্ছেন, যেটুকু পারছেন, প্রত্যেক দিন যদি মনে করেন 10 টাকা নিয়ে বেরোচ্ছেন, 1 টাকাও দান করুন। সকালে উঠে যদি মনে করেন কাক, পাখি, কুকুর এদের খাওয়াবেন, সেটাও দান। ফুড ডোনেট করা, কোনো একটা মানুষকে দেখছেন যে খেতে চাইছে বা অর্থ চাইছে, হয়তো এসে আপনার কাছে হাত পাতলো, তাকে খাওয়ার জন্য টাকা দিন। বা বাড়িতে অতিথি এলে খবরদার তাকে খালি মুখে ফেরাবেন না, তাকে সে কিছু খেতে না চাইলেও তার সামনে 1 গ্লাস জল রাখতে হবে। সে যদি জল নাও খায়, তবু তার সামনে রাখতে হবে, কারণ আপনি তাকে দিলেন। খাবার দান করতে হবে, ফুড ডোনেট করতে হবে। যতটুকু পারলেন দুস্থ মানুষকে আমাদের একটু দান করতে হবে। এই দান যত আমরা করব, তত কিন্তু আমরা পাবো। এবং জীবনে কখনো না কখনো, বা আমি বলবো যখন পারবেন, যেটুকু পারবেন, অসুস্থ মানুষকে সহযোগিতা করা, সাহায্য করা, ওটার মধ্যেও একটা বিরাট পুণ্য। কারণ যে মানুষটা অসুস্থ, সেই মানুষটা দুস্থ, তার মধ্যে অশুভ গ্রহের প্রভাব প্রচুর। সেখানে আমাদের এই অশুভ জায়গা থেকে কে টেনে আনেন? বৃহস্পতি প্রতিভ হয়ে আপনি সেখানে দাঁড়ালেন, এবং আপনি যখনই দাঁড়ালেন, জানবেন দেবগুরুর দৃষ্টি আপনার ওপরেই কিন্তু পড়বে। কারণ তিনিও চান যে সেই দুস্থ মানুষটিকে আপনি টেনে বার করুন। এবং বৃহস্পতি তো নিজে আসবে না, আপনি যখন দাঁড়ালেন, আপনার মধ্যে দিয়ে সেই মানুষটিকে সাহায্য করবেন। কাজেই এই কাজগুলো, অসুস্থ মানুষকে সুস্থ করা, ফুড ডোনেট করা, এগুলো আমরা শুনিনি যে আমাদের বয়স্ক মা, মাসি, ঠাকুমা, দিদিমা তারা বলতেন যে যত করিবে দান, তত যে বাড়িবে মান, বা যত দুস্থ মানুষের পাশে দাঁড়াবে, তত উন্নতি হবে। এবং সবশেষে বলবো, সবচেয়ে পুণ্যের কাজ সেটা হচ্ছে যে শবদাহর পাশে দাঁড়ানো। অর্থাৎ যে বাড়িতে কেউ মারা গেছেন, যেখানে শোক এসেছে, সেই বাড়িকে সাহায্য করা। বিশেষ করে শ্মশান যাত্রী হওয়া, যার হয়তো সেই বাড়িতে, বা হ্যাঁ, এখানে আর একটা কথা বলে দিই, ব্লাড ডোনেট করা, রক্ত দান করা, সেটা কিন্তু একটা বিরাট দান। যে বাড়িতে অসুচ লেগেছে, শ্মশান যাত্রী হওয়া বা শ্মশান বন্ধু হওয়া, বা যেখানে এই যে
আমরা মরে বা কেউ মারা গেলে আমরা কেন যাই হবিষ্যি দিতে, যা তাদের পাশে দাঁড়ানো, যে তারা এই সময় দোকান বাজার করার মতন মানসিক অবস্থা তাদের থাকে না বা তাদের সেই পরিস্থিতিও থাকে না, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে অন্ন দেওয়া, তারা যেটুকু খাবে, এই অসুচ অবস্থায় তো তারা বেশি কিছু খেতে পারবে না, যেটুকু খেতে পারবে সেটুকু তাদেরকে দেওয়া। এই চিন্তা ভাবনা থেকে এই যে আমাদের যে প্রাচীন সনাতনী যে ধর্মীয় যে প্রথাগুলো, প্রত্যেকটির পেছনে এক একটি বিরাট যুক্তি এবং তার মধ্যেই লুকিয়ে আছে আমাদের উন্নতি। খারাপ সময় যখন আসবে বিচলিত না হয়ে সে পরিস্থিতি থেকে কিভাবে বেরোতে হবে, শান্ত মাথায় চিন্তা করা। আপনার পাশে কেউ দুস্থ, তারা খারাপ সময়ে যাচ্ছে, আপনি দেখেও নীরবে আছেন, ঠিক নয়, পাশে গিয়ে দাঁড়ান, যেটুকু পারেন সাহায্য করা। এর মধ্যেই কিন্তু দেবগুরু বৃহস্পতির বিরাট আশীর্বাদ। এবং সবশেষে বলবো, প্রত্যেক দিন সকাল 9টা হোক বা দুপুর 3টে হোক, যে কোনো দুটো সময়, দুপুর 3টে বা সকাল 9টা, দেবগুরু বৃহস্পতির নামে যদি একটা করে মোমবাতি বা তার কাছে যদি প্রার্থনা করতে পারেন বা তার যে স্তোত্র আছে সেই স্তোত্র যদি পাঠ করতে পারেন, তাতেও কিন্তু বৃহস্পতির আশীর্বাদ। আমাদের জ্যোতিষশাস্ত্রে একমাত্র বৃহস্পতি এমন এক গ্রহ যার মধ্যে 7টি ভাবের কারক গ্রহ। এই যে কথাগুলো আমি বললাম, এগুলো শুধুমাত্র যে অর্থের জন্য, শুধুমাত্র যে ভাষার জন্য তা নয়। আপনার সন্তান আসছে না, আপনি দেবগুরু বৃহস্পতির উপাসনা করুন বা আপনি এই কাজগুলো করুন। আপনার বিবাহ হচ্ছে না, আপনি সেটা করুন। আপনার বিদেশ যাত্রা হচ্ছে না, হয়তো আপনি বিদেশ যাত্রা করতে চাইছেন, দীর্ঘদিন ধরে আটকে আছে, আপনি চেষ্টা করুন। সবার আগে তো বলবো অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যালি পরামর্শ নিতে, কিন্তু আপনারা জানেন যে যখন আমার কাছে আসেন আমি এই জিনিসগুলো আপনাদের বলি। তো সেই সময় একজন দুস্থ মানুষকে সাহায্য করুন, কাউকে আপনি খাবার দিন বা কারুর একটা ট্রিটমেন্টের জন্য আপনি সাহায্য করুন, দেখবেন হঠাৎ করে আপনার সামনে যেন দরজাগুলো খুলে গেছে। একটু থামি। হ্যাঁ। ফেসবুকে লিখেছেন একজন, হ্যাঁ। পিয়ালি সাহা। পিয়ালি সাহা লিখছেন, দেবযানী দিদি, আপনার কাছে আমার মেয়েকে দেখিয়ে এনেছিলাম, ওর 27/4/2001 শুভ জন্মবার, ওর বিবাহিত জীবন কেমন কাটবে, ওর নাম রিজা সাহা। ঠিক আছে, এই বিষয়টা আসছি, কিন্তু তার আগে বলি, অনিমা দাস একজন লিখেছেন, উনি আসাম, মনে হয় আসাম থেকে লিখেছেন, ওনার ডেট অফ বার্থ 11/1/1999, প্লেস গোগামুখ, আসাম, সকাল 4টায় ওনার জন্ম। এটা যদি আমরা একটু দেখে দিই। আচ্ছা বলো আরেকবার। অনিমা দাস, 11/1/1999। 1999। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় হচ্ছে সকাল 4টা, ভোর 4 AM। আর জন্মস্থান আসাম? আসামের গোগামুখ। গোগামুখ? হ্যাঁ, গোগামুখই তো লিখেছে, আসাম লিখলেও হবে। ওর প্রশ্ন লিখেছে কিছু? সোশ্যাল মিডিয়াতে টাকা ইনকাম করতে পারবে কিনা ব্লগ করে। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। এই যে একটা স্পেসিফিক প্রশ্ন, একদম এর উত্তর আমি এক্ষুনি দিয়ে দিতে পারবো। আচ্ছা, ও কি বার লিখেছে, কি বার? না, কি বারটা একটু জানতে চাই। আচ্ছা, যদি অনিমা, আপনি যদি সোমবার থাকেন, হয়, যদি সোমবার হয় তাহলে এটাই ওর ডেট অফ বার্থ। আচ্ছা, 27। প্রথমত তোমার হচ্ছে অনিমা, তোমার হচ্ছে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্ন এবং রাশি হচ্ছে তুলা রাশি। তোমার তো মানে সোশ্যাল মিডিয়ায় তুমি, আমার যেটা মনে হয় যে প্রচুর মানুষ তোমাকে মানে অলরেডি তুমি খুব অল্প সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়াতে তুমি তোমার বন্ধু যেটুকু সার্কেল আছে তুমি খুব ব্যালেন্স করে চলতে জানো, তাদের সঙ্গে মিলে মিশে তুমি এইটুকু বুঝতে পেরে গেছো যে সোশ্যাল মিডিয়ায় কিভাবে নিজেকে ছড়ানো যায় বা নিজেকে কিভাবে সবার সঙ্গে ব্যালেন্স করে চলা যায়। তো সেখানে তোমার যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি, শুক্র কেতুর অবস্থান। তো কেতু সোশ্যাল মিডিয়ার জন্য একদিকে কি বলবো যে ডিস্টার্বও করে, আবার যেহেতু শুক্র আছে সেহেতু সোশ্যাল মিডিয়ায় আমি বলবো যে খাটতে হবে, প্রথম দিকে তোমাকে খাটতে হবে। এবং কেতু সে কিন্তু সহজে কিছু দেয় না, কিছু একটা কাড়বে, কিছু একটা ধাক্কা দেবে, আঘাত দেবে, তারপরে কিন্তু তুমি তোমার সফলতায় যেতে পারবে। কাজেই সেই ধাক্কা বা আঘাত বা কোনো একটা কিছুর জন্য, একটা নেগেটিভ কিছুর জন্য তৈরি থাকতে হবে।
এবং প্রথম দিকে তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, নিশ্চয়ই তুমি আস্তে আস্তে জায়গা করতে পারবে। এই শুক্রকেতুর জায়গাটা যদি তুমি আস্তে আস্তে এই জায়গাটারই শুক্রকেতুর সাধনা বলো বা প্রতিবিধান বলো বা প্রতিকার যদি করে নিতে পারো, কি করে এই শুক্রকেতুকে সামলানো যায় এই বিষয়টা তোমাকে একজন অ্যাস্ট্রোলজারই বলতে পারবেন। তোমার যদি মনে হয় আমার সঙ্গেও তুমি যোগাযোগ করতে পারো অনলাইনে, এটা যদি করতে পারো নিশ্চয়ই উন্নতি হবে। এমনিতেও আমি কি বললাম যে প্রথম দিকে টাফ হবে, কিন্তু ওই একটা আঘাত, একটা ধাক্কা, তারপরে আস্তে আস্তে হবে। বা এমনও দেখা গেছে, এটাও বলে দিই অনিমা, এমনও দেখা গেছে যে সেই ধাক্কা লাগার পরে সোশ্যাল মিডিয়াতে হয়তো সেই ব্যক্তি ছড়িয়ে গেছে, কিন্তু সেই ব্যক্তি সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে গেল। কারণ কেতু সে কিন্তু মুক্তির দেবতা, সে কিন্তু মুক্তি দেওয়ার জন্য, মানে যে ভাবের মধ্যে আমাদের কেতু থাকে, তো সেই ভাব থেকে আমাদের কিন্তু তিনি আলাদা করে দেন। তো সেই জায়গা থেকে আমি বলবো অনিমা, বাড়িতে ভাই বা বোন যদি অসুস্থ থাকে, আমি বলবো তার যত্ন নাও, তার বিষয়ে অবহেলা করো না, কারণ তৃতীয় ভাব আমাদের ভাই বোনেরই ভাব, এবং সবসময় ভাই বোনের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করো। আচ্ছা, আমাকে উত্তর দিও অনিমা, ফেসবুকেই উত্তর দিও যে আমি যে কথাগুলো বললাম যে ভাই বোন অসুস্থ কিনা বা সোশ্যাল মিডিয়া থেকে কোনো রকম কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে কিনা, এগুলো আমাকে একটু উত্তর দিও। একদম, অনেক ধন্যবাদ অনিমা আপনাকে। এবং কেউ আছেন, একটা ফোন নিয়ে নি। হ্যাঁ, নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি রেখা শাহ বলছি শিলিগুড়ি থেকে। আমি আমার মেয়ে সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ বলুন, নাম বলুন। টিভির ভলিউমটাকে মিউট করতে হবে। 15/11/99। আপনার টিভির ভলিউমটাকে মিউট করতে হবে। টিভির ভলিউমটাকে একেবারে মিউট করুন। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ। আমি ওর বিয়ে সম্বন্ধে জানতে চাই আর কাজ সম্বন্ধে। 15/11/99 জন্ম সময়, জন্ম সময় বলতে হবে। 15/11/99 আর হচ্ছে ওর 6:40, হ্যাঁ দিনের বেলা 6:40 সোমবার। 6:40 বিকেল 6:40। কোথায় জন্ম? জলপাইগুড়ি। 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 সোমবার ছিল। সোমবার। 27 বছর। না, এখানে তো রবিবার আসছে। 15/11/1999। এটা কিন্তু রবিবার আসছে। 6:40 AM জলপাইগুড়ি। দিনের বেলা তো 99। হ্যাঁ, 99ই তো বলছি। আচ্ছা, টাইমটা কি বলেছিল? 6:40 AM। 6:40 AM। হ্যাঁ, হ্যালো, একটু সঙ্গে থাকুন। হ্যাঁ 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 দিনের বেলায়। হ্যাঁ 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 দিনের বেলায়। রবিবার আসছে। দাঁড়ান 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 15/11 সকালবেলায়, হ্যাঁ সকালবেলা 6:40। 6:40। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান 1 মিনিট, আমি ভুল করে। হ্যাঁ, সোমবার তো। হ্যাঁ 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 সোমবার। আচ্ছা, প্রথমত বলবো যে মেয়ে ও যেন মানে নিজের কথাবার্তার উপরে একটু কি বলবো যে জোর দেয়, মানে মানুষকে মুখের ওপর যেন খুব স্ট্রেট কথা এগুলো একটু যেন বুঝে বলে, ঠিক আছে? রোজগারের যোগ আছে। আচ্ছা, মেয়ের বিবাহ নিয়ে হ্যাঁ 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 জবাব দিয়ে দেয়, তো সেই জবাবটা যতটা পারা যায় জবাব দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এখনকার দিনে যত ব্যালেন্স কথা বলা যায় তত ভালো। আর এই কথাগুলো আমাদের কাজের জায়গায় ব্যবহার করতে হবে। যদিও আজকে পুলিশে যদি জয়েন করে, পুলিশের যদি চাকরি করে, সেখানে গিয়ে কথা বলে। অ্যাকচুয়ালি একটা জব করছে, হ্যাঁ ও একটা প্রাইভেটে জব করছে। ওর অর্থ রোজগারের যোগ আছে, এটা আমি ফার্স্টেই বলেছি। আচ্ছা, হ্যাঁ আর একটু বিয়েটা দেখবেন দিদি। হ্যাঁ, আমি দেখছি। আমি একটা কথা বলি, ও যে জায়গায় কাজ করে সেটা কি আইটি সেক্টর, বা সেখানে কি ওকে কথা বলতে হয়? হ্যাঁ 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 কি কথা বলতে হয়? কি কথা বলতে হয় বলুন তো? ওই সেলসে মার্কেটিং লাইনে। একদম। ওকে বলুন ওর ভাষার যে দক্ষতা বা শক্তি ওইখানে যেন প্রয়োগ করে। বাইরের লোকজনের সঙ্গে যতটা পারুক কম কথা বলুক, ঠিক আছে? হ্যাঁ, কাজের জায়গায় কথা বলুক, কারণ ওটা কথা বলারই জায়গা। সেলস মার্কেটিং যত বেশি
ঠিক ঠিক কথা বলবে তত বেশি উন্নতি, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এবার আর বিবাহের একটু বিয়েটা বিবাহের যে জায়গা, ওর কিন্তু নিজস্ব পছন্দের জায়গাটাই বেশি। আমি কয়েক মিনিটের মধ্যে দেখছি, তো কাউকে কি পছন্দ করেছে ও? পছন্দ করেছে, কিন্তু সেই জায়গায় দোমনা আর বিয়ের সম্বন্ধ এসছে, রাজি হতে চাচ্ছে না, ভালো জায়গার সম্বন্ধ। না, সম্বন্ধতে রাজি হবে না। কারণ কি? কারণ ওর না বিবাহ নিয়ে বলুন বা যে কোনো জায়গা থেকে ওর একটা ভয়, হুম, হুম। একটা ভয় কাজ করে, একটা নেগেটিভ, মানে অচেনা ছেলেকে হ্যাঁ, বিয়ে হ্যাঁ, করব, তারপর কি হবে না হবে, হ্যাঁ, বা অমুক বাড়িতে যাব, কি হবে না হবে, এই ভাবতে ভাবতেই কিন্তু ওর সময় অনেক চলে যায়। ঠিক বলছি? নষ্ট করছে, হ্যাঁ হ্যাঁ। একদম। তবু যাকে ও পছন্দ করছে, তবু মানে ও জানে যে না, একে আমি চিনি, এর সঙ্গে আমি অ্যাডজাস্ট করতে পারবো। এমনি মেয়ে কিন্তু শান্ত মেয়ে, ঠিক আছে? হ্যাঁ। মেয়ে শান্ত এবং যথেষ্ট, মানে কি জানেন তো, ওর কোনো কিছু একটা হলে ও খুব গভীরে গিয়ে ও অনেক কিছু জানতে পারে। নিজের চিন্তা ভাবনার উপর ওর যথেষ্ট হ্যাঁ। শক্তি আছে, বা বলা যায় যে আগের থেকে আগাম ও বুঝতে পারি যে কি হতে চলেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? তো ঠিক, এই ঠিক, ধরনের হ্যাঁ। এই ধরনের মেয়ে এরা কিন্তু খুব ভাবনা চিন্তা করে পা ফেলে। তো বিবাহ যোগ, বিবাহ যোগ কিন্তু এক্ষুনি নয়, একটু দেরি আছে। তো আচ্ছা ওর মনকে ঠিক করতে হবে, কারণ আচ্ছা। ওর সেই জায়গাটা কি ভালো হবে, বিবাহ জায়গা যে এই সব জায়গায় করতে এগুলো চায়? লাইভ প্রোগ্রামে এত অল্প সময় আমি কিন্তু বলতে পারবো না আচ্ছা, বা বলবো আচ্ছা, না। আচ্ছা, এটা খুব দায়িত্বের প্রশ্ন, হুম। ঠিক আছে? ওকে সবার আগে আমি যেটা বলতে পারি যে ওকে আগে মন তৈরি করতে বলুন, কারণ ও এখনো নিজেই তৈরি হয়নি যে আমি বিয়ে করব কি না, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, না, আপনি নিজেই বলুন যে মেয়ে কি বিয়ে করতে চায় এক্ষুনি? না, ও বিয়ে সামনে রেগে যায়, আরো একদম। দেরি আছে, দেরি ও আছে। নিজে নিজে কিন্তু এক্ষুনি প্রস্তুতি না, কখনো কখনো মনে করে যে না করলেই ভালো, আবার পরক্ষণে ভাবি যে না না, দরকার নেই, ঝামেলা, ঠিক আছে? তো একটু দেখানোকে এবং মনকে আগে শক্ত করতে বলুন, মানে মানসিক প্রস্তুতি একটা দরকার, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। এমনি আর্থিক জায়গাটা ভালো, কাজের জায়গা খুব ভালো, আচ্ছা খুবই ভালো। এডুকেশন যাই হোক না কেন, ও যদি মনে করে যে আমি কাজে উন্নতি করব, যথেষ্ট ভালো উন্নতি করবে। এবং ও হ্যাঁ, এমনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছে পড়াশোনায়, তারপরেই কাজে ঢুকে গেছে। হ্যাঁ, আর ও কিন্তু ভীষণ ব্যালেন্স, যে মানে কোথায় কিভাবে চলতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে, কাকে কিভাবে ম্যানেজ করতে হবে, এটা কিন্তু ও খুব ভালো জানে, ঠিক আছে? তো এই একটা দক্ষতা ওর মধ্যে আছে। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা, আমরা কি নিয়ে আলোচনা করছিলাম তন্ময়? আচ্ছা, এটা তো আমি, তুমি একটু ঠিকানাটা বলো, আমি তারপর আমি আমি ঠিকানা আসছি। বলবো, আর ওই অ্যাড্রেসটা আপনি চেয়েছিলেন, যাকে বলেছিলেন হ্যাঁ, অনিমাকে, হ্যাঁ। সে উত্তর অনিমা দিয়েছে কিছু? লিখেছে ভাই তো সুস্থ আছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাচ্ছি, ভিউজ আসছে না। ওই যে বলেছি যে খাটতে হবে প্রথমে, আর তারপর কোনো না কোনো নেগেটিভ কিছু একটা হবে, মানে একটা ধাক্কা ওকে খেতে হবে, খেলে তারপর আস্তে আস্তে উন্নতি হবে। আর সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হলে প্রচুর খাটতে হয়, প্রচুর খাটতে হয়, প্রচুরই একদম খাটতে তাই, হয়, একদম প্রচুর। তাই। এমনি একটা- ভিউজ আসে না, যা অভিজ্ঞতা বলে। একদম। যাই হোক, এই ব্যাপারে তো আলোচনা করার সময় এটা নয়, কিন্তু আমি একবার অ্যাড্রেস বলি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। উনি শিলিগুড়িতে রয়েছেন, এ মাসের 6 তারিখ আচ্ছা, পর্যন্ত। তবু যেমন- আমি অনিমাকে বলবো, অনিমা যদি দেখো এই অনুষ্ঠান, ভাই সুস্থ আছে মানেই যে ব্যাস আর কিছু না, তা না, ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে এবং অসুস্থ হলে অবশ্যই ডাক্তার দেখাবে। আচ্ছা, কেউ বোধহয় আরেকজন আছেন, অ্যাড্রেসটা একটু বলে দিন। বলে দাও। উনি রয়েছেন এ মাসের 6 তারিখ পর্যন্ত জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজ পাড়া, বাণী লাইব্রেরির উপরে যেরকম থাকেন। দুটো নাম্বার, যেটি টিভি স্ক্রিনেও দেখা যাচ্ছে, যেটি আপনারা বুকিং করে আসতে পারবেন ওনার কাছে, 9836153569 এবং 9475335623। এছাড়াও ওনার কিন্তু অনলাইনে দেখার ব্যবস্থা রয়েছে। যারা দূরের বন্ধুরা ওনার কাছে আসতে পারছেন না, তারাও কিন্তু সরাসরি অনলাইনে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনাকে দেখাতে পারেন। যাই, হ্যাঁ, কেউ আছেন? আছেন কেউ? নমস্কার, কে আছেন? হ্যালো, কে আছেন? হ্যাঁ, আচল রায়। আচল হ্যালো? রায়। আচ্ছা, হ্যাঁ বলুন। আচল রায়। আচ্ছা, শুনতে পেরেছি।
কার বিষয়ে জানবেন? ওই যে আমার ছেলের সম্পর্কে জানতে পারছি তো ওর জন্য। আচ্ছা, ছেলের নাম বলুন। আমার ছেলে ছেলের নাম বলুন। দীপু রায়। হ্যাঁ, ধীরে ধীরে, ত্রিপুরায়। ওরা তো বোঝে না। আর ডিসেম্বর 2019। হ্যাঁ, হ্যাঁ, তারিখ 24 তারিখ ডিসেম্বর মাস। 24/12/2019। জন্ম 24 সময়, তারিখ। জন্ম সময় বলতে হবে একটু। এই ফোনটা কাটবে বুঝতে পারছিলাম, কেননা ওই অন করে রেখেছিলেন টিভি। আচ্ছা, যাই হোক, এবারে অনেক মানুষ তো বোঝে না অনিমা কিভাবে অনিমা কথা বলতে আর হবে। কিছু জানায়নি। এবারে ঠিক আমি আছে। আরেকটা ডেট অফ বার্থে যাব, যেটা রিজা সাহা, শিলিগুড়িতে জন্ম। ওর ডেট অফ বার্থ হচ্ছে 27/4/2001। 27/4/2001। আচ্ছা, ওই যে কি বলছিল যে আমার কাছে এনেছিল। এনেছিল। আচ্ছা, 27/4/2001। তারপর ওর জন্মবার হচ্ছে দুটো জায়গায় লিখেছে, ভোর 5টা থেকে 5টা 30। তারপর দেবযানী দিদি। আচ্ছা, আমার কাছে ওর নাম হচ্ছে রিজা সাহা। রিজা সাহার শিলিগুড়ি জন্ম, ভোর 5টা থেকে 5টা 30। শিলিগুড়িতে জন্ম। কি বার লেখেনি। আচ্ছা, আপনি কি একটু প্রশ্ন লিখে কি? জানাবেন, পিয়ালি সাহা, আপনি লিখে জানাবেন। বলতে চেয়েছে? উনি জানতে চেয়েছেন যে ওর বিবাহিত জীবন কেমন কাটবে। রিয়া না লিজা। লিজা? রিজা। রিজা। আচ্ছা, বিবাহিত জীবন কেমন কাটবে? কাটবে? 2001 মানে এখন মোটামুটি 24-25 বছর বয়স। হ্যাঁ, আচ্ছা, আছেন কেউ আমাদের সাথে? হ্যালো, একটু থাকুন, একটু সঙ্গে থাকুন, আমি ফিরছি আচ্ছা, আপনার আমি কাছে। তো ফেসবুকটা পরেও করতে উত্তর পারেন। আমি ঠিক দিচ্ছি, আছে, আমি এনার এটা সঙ্গে নিয়ে কথা নিচ্ছি। বলে নিই। ঠিক আছে, এটা নিচ্ছি আগে। নমস্কার, কে আছেন? ওই যে ডেটের বার বলা হয়ে গেছে। হ্যাঁ, আর দীপু রায়। আগে আরেকবার বলতে বলো জন্ম তারিখ। 24/12/19। 2019। 2019। আচ্ছা, জন্ম তারপর? সময়টা বলবেন একটু। হ্যাঁ, 6টা 45 কখন সেটা, দিন না রাতে? রাত্রে, এই সন্ধ্যাবেলা 6টা 45। 6:45। কোথায় জন্ম হয়েছে? এই আমরা হসপিটালে, শিলিগুড়ি আচ্ছা, সিভিল শিলিগুড়ি। হসপিটালে। আচ্ছা, কি বার ছিল জানা আছে? হ্যাঁ, মঙ্গলবার। মঙ্গলবার। দেখুন, মঙ্গলবার। আচ্ছা, 5-6 বছর বয়স নাকি? হ্যাঁ, 7 বছর চলছে। 7 বছর। হ্যাঁ, আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা, 7 বছর বয়স। আচ্ছা, প্রথমত একটা কথা জিজ্ঞেস করি, বাচ্চার হ্যাঁ। ঘুমের মধ্যে কোনো অদ্ভুত আচরণ বা বেশি বয়স অবধি বাথরুম করে ফেলা বা ঘুমের মধ্যে কথা বলা বা ঘুমের মধ্যে বা অবচেতন বা অজ্ঞান হয়ে যাওয়া, এরকম কোনো কিছু অসুস্থতা আছে ওর বা হয়ে যেত? না। ওরকম তো নাই কিছু, আচ্ছা, খালি তর্কা, শয়তানিটা পুরা করে। সেটা আমি পরে আসছি, কিন্তু মানে কি বলবো যে কখনো তর্কা উঠেছে, মানে খুব জ্বর বা অজ্ঞান হয়ে যাওয়া বা শ্বাসকষ্ট, এরকম কিছু? না, ওরকম তো কিছু নাই। আচ্ছা, চঞ্চলতা, অস্থিরতা সেটা তো আছে, রাগ প্রচন্ড হ্যাঁ, আছে, ওইটা তো পুরা আছে। হ্যাঁ, প্রচন্ড আছে। আচ্ছা, হ্যাঁ। ছোট বাচ্চা বলেই আমি টিভিতে বলছি, অন ক্যামেরায় বলছি, সেটা হচ্ছে বাচ্চাকে বাথরুমের জায়গায় হাত এবং খেলতে দেবেন না। অনেক বাচ্চারা আছে তার বাথরুমের জায়গাটা নিয়ে খেলে বা হাত হ্যাঁ। দেয় বেশি, ওর মধ্যেও সেই প্রবণতা আছে তো? হ্যাঁ আছে, ওটাই বাথরুমে হাত। একদম ওই জায়গাটা হাত দিতে বারণ করবেন, কারণ ও কি করবে, ওই জায়গাটা হাত দিতে দিতে ওখানে ইনফেকশন করে ফেলবে। হয়েছে এর আগে কোনো কিছু হয়েছে বাথরুমের জায়গায়? বলুন। না, বাথরুমের জায়গায় তো কোনো কিছু হয় নাই, কিন্তু একজনকে খালি পা একটু পিছলাই গেছিল। সেটা ঠিক আছে, পা পিছলে গেছিল, কিন্তু বাথরুমের জায়গায় বেশি হাত দিতে দেবেন না বাচ্চা, আচ্ছা, যে কারণে হ্যাঁ। আমি অন ক্যামেরায় বললাম, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, পড়াশুনোর থেকেও বেশি বায়না, এটা কিনে দাও ওটা কিনে দাও,
এটা লাগবে ওটা লাগবে, এই জিনিসগুলো হ্যাঁ। বেশি হয়, তাই তো? ভালো হয়। বই, ভালো খাতা, ভালো বই ভালো খাতা চাক, কিন্তু সে যেন পড়াশোনাটা করে, মন একদম নেই পড়ায়, হ্যাঁ মন একদম নেই, বরঞ্চ অন্য কিছুতে দুষ্টুমি বুদ্ধিতে ওর খুব মন, খুব। ঠিক আছে? ছোট থেকে কিন্তু দুষ্টু বুদ্ধি রয়েছে, মানে হ্যাঁ। যেগুলো বাচ্চাদের থাকা উচিতই নয়, কোনো কিছু নষ্ট করে ফেলা, তারপরে ভেঙে ফেলা, ছিঁড়ে ফেলা, কেটে ফেলা, মানে যেগুলো বাচ্চাদের থাকা উচিত নয় সেই জিনিসগুলো কিন্তু ওর মধ্যে আছে। মিথ্যা কথা বলে, হ্যাঁ হ্যাঁ ওর কিন্তু এই অনেক স্বভাবগুলো বলে মিথ্যা কথা। অনেক বলে, এবং জিনিসপত্র নষ্ট করে, জিনিসপত্র তো অনেক নষ্ট করে। নষ্ট করে, ভেঙে ফেলে, ছিঁড়ে ফেলে, কেটে ফেলে, হ্যাঁ, তারপর তো হ্যাঁ, হ্যাঁ। যে দাও তো দাও, আর মাকে প্রচন্ড মায়ের সঙ্গে, মানে 7 বছরের বাচ্চাই এরপর যত বড় হবে তত কিন্তু মায়ের সঙ্গে, মানে আপনি যদি ওর মা হন, এই ছেলের হ্যাঁ। কারণে আপনাকে দিনরাত অশান্তি ভোগ করতে হবে, হুম। ঠিক আছে? তো এর যা সমস্যা, এবং ওর বাবার শারীরিক জায়গা ভালো তো, বাবা সুস্থ আছে? ওর বাবা তো কদিন আগে অসুস্থ ছিল, এখন সুস্থ আছে। কি হয়েছিল? ওই যে পেটের একটু সমস্যা হয়েছিল, জ্বর। ওর বাবা কিন্তু অসুস্থ হবে, ঠিক আছে? ওর বাবার যে জায়গা, ছেলে যত বড় হবে বাবার তত সমস্যা হবে, সেটা যে শুধু শারীরিক সমস্যা তা না, আর্থিক সমস্যা, কাজে কর্মের সমস্যা, ঠিক আছে? এই ছেলে দেখা যাবে যে ছেলের জন্মের পরে বাবার নানান রকম সমস্যা তৈরি হয়েছে, এবং যত বড় হবে তত সমস্যা তৈরি হবে। কেন এরা- এরকম? এটা ওর কানেকশন, ওর গ্রহ এরকম। ও ছেলে যখন জন্মেছিল বাবার, মানে আপনি তো ভালো বুঝবেন যে ওর জন্মাবার পরে ওর বাবার আমি তো কতটা কি, ম্যাম, হুম, আমি তো ওর মা না, ওর জেঠি। ওর মা তো পালাই গেছে কদিন আগেই, বুঝলেন? এই যে আমি আমি ওর জেঠি বলতেছি। এক- ওর মা তো চলে গেছে, বাচ্চাটাকে ছাইড়ে হয়ে গেল 1 মাস। যে কারণে এতটা ওর মধ্যে, কিন্তু আমি এই যে বারবার চন্দ্রর কানেকশনটা খুব নিচস্থ আমি দেখছি, সেটাকে ধরার চেষ্টা করছি। যাই হোক, মায়ের জায়গাটা আমি ছেড়েই দিলাম, কারণ মা চলে গেলেও মা কিন্তু এই বাচ্চার সঙ্গে সম্পর্ক রাখবে, ঠিক আছে? কিন্তু এই যে দেখুন, মা চলে গেল, ওর বাবা কি আনন্দে থাকবে? না, থাকবে না। এই কানেকশনটাও কিন্তু ওর, মানে ওরই ভাগ্যে রয়েছে, যে মা বাবার যে একটা ভালো জায়গা, বা মা বাবার যে একটা ভালো আদর পাওয়া, যে তাদের যত্নে বড় হয়ে ওঠা, সেটা কিন্তু ওর খুব কম, কম। হ্যাঁ, খুব কম। কম। হ্যাঁ, ঠিক আছে? তো এটা একটা দুর্ভাগ্যই বলা যায়। এবং বাচ্চা যেরকম যেদিকে যাচ্ছে, একে তো মা নেই, তার উপর এরকম জেদি, তো এই জায়গাগুলো যদি আপনি যেই হন বা ওর বাবা যদি এটার গুরুত্ব না দেয়, তাহলে কিন্তু সমস্যা হবে। চেষ্টা করুন যাতে জায়গাগুলোকে ঠিক করা যায়, ঠিক আছে? আর আমার মেয়ের ব্যাপারে জানতে পারি ম্যাম? মেয়ের ব্যাপারে, হ্যাঁ বলুন, নাম বলুন। ওই যে পুরো শরীর অসুস্থ হয় তো ওর। আগস্ট আমি মাসে দেখে হয়েছে। নিচ্ছি আগে, Date of birth আগে বলুন। ডেট অফ বার্থটা দেখি। আগস্ট মাসে হয়েছে, 2020 আগস্ট মাস হুম, একটার সময় হয়েছে। না তারিখটা কি, কত, কি তারিখে জন্ম? 10 তারিখে। আচ্ছা, 10ই 10/8 অগস্ট 2020। 2020। আচ্ছা, জন্ম সময়? একটা তখন দুপুর? সেটা দুপুর না রাত্রি? দুপুর একটা। দুপুর 1টা। PM। শিলিগুড়িতেই জন্ম? হ্যাঁ, শিলিগুড়িতে সিভিল হসপিটালে। আচ্ছা, ছিল। কি বার, কি বার? সোমবার। সোমবার। 2020 মানে 5 বছর বয়স। হ্যাঁ, বললো 5 বছর 5 মাস। 5 বছর 5 মাস। ওর কি পেটের সমস্যা? পেটের লিভার? পেটের সমস্যা না, অন্য পুরো থাইকে থেকে শরীর খারাপ হয়ে যায়। কোন সময় সর্দি কাশি, কোন সময় টান উঠলো, তো কোন সময় খাইতে চায় না, এগুলো ওর সমস্যা। যত সমস্যা সব কিন্তু খাবার থেকে হচ্ছে, হ্যাঁ, খাবার থেকেই কিন্তু সমস্যাগুলো আসছে, ঠিক আছে? মেয়ের পড়াশোনার জায়গা ভালো, 5 বছর বয়স, ওর কিন্তু আগের যে বাচ্চাটি সেই রকম যে তা কিন্তু নয়,
নাই। এই মেয়ের হ্যাঁ। যদি শরীর ঠিক থাকে ও কিন্তু ভালো মেয়ে, নিজের পড়াশুনো বা নিজের চিন্তা ভাবনা খুব মানে 5 বছরের মেয়ে অথচ খুব পার্সোনালিটিও রয়েছে ওর মধ্যে, মানে হ্যাঁ, অন্যান্য আছে। বাচ্চা থেকে আলাদা করা যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা, কথাবার্তা খুব মানে একদম সুন্দর গুছিয়ে কথা বলা, হ্যাঁ, গুছিয়ে কথা বলে। গুছিয়ে কথা বলবে, মানে যেটা ঠিক তো ঠিক, যেটা ভুল তো ভুল। তাই তো? হ্যাঁ তো কিন্তু রেগে গেলে খুব চিৎকার করে, এটা একটা ব্যাপার। আর দুই হ্যাঁ। হচ্ছে এই মেয়ের মধ্যেও কিন্তু ওই যে জিনিসপত্র ভেঙে ফেলা, নষ্ট করা, সেই জিনিসগুলো কিন্তু ওর মধ্যেও আছে। তো আছে কিন্তু কম আছে, কম, ওর জিনিস অনেক কম। যত্ন করেও রাখে। হ্যাঁ, ওই যে আমি বললাম যে ও কিন্তু খুব মানে ম্যাচিওর, ওর মন টন খুব ম্যাচিওর, রেগে গেলে ও করবে, কিন্তু নর্মাল রেগে গেলে অবস্থায়, করবে। নর্মাল অবস্থায় ও কিন্তু খুব ম্যাচিওর, ও জানে আমাকে কোথায় কি বলতে হবে, কিভাবে কি চলতে হবে। আর একটা যেটা সবচেয়ে বড়, ওর ইচ্ছের বিরুদ্ধে 5 বছরের মেয়ে তবু যেটা বলবে করব না তো করব না, তাই তো? হ্যাঁ 5 বছরের মেয়ে তা সত্ত্বেও যেটা করব না তো করব না, খাবো না তো খাবো না, এটা খাবো তো খাবো, বিষয়টা এটাই। ঠিক আছে, শারীরিক যে জায়গাটা না, এটা বলবো যে ওর খাবার থেকেই হয়েছে, এবং জন্মেই কি জন্ডিস হয়েছিল ও যখন হ্যাঁ, হয়েছিল? হয়েছিল জন্ডিস, হ্যাঁ, একদম হয়েছিল, ওই হবার ওই পরেই। ওই অবস্থা থেকেই ওর লিভার ফাংশনটা মানে গন্ডগোল করেছে, লিভার থেকেই কিন্তু সমস্ত সমস্যাটা আসছে। ওর খাবারের দিকে ভীষণ মানে আপনাকে কনসাস হতে হবে, আচ্ছা। এবং শরীরের রক্ত, মেয়েদের শরীরে, বিশেষ করে মেয়েদের গাইনোর যে অর্গান, অর্থাৎ আমাদের যে তলপেট, যেখান থেকে আমাদের জরায়ু, ইউটেরাস, ওভারি, সেই জায়গাগুলো ওকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে। ব্লাড সার্কুলেশনটা যাতে ঠিক হয়, রক্ত যাতে ওর ঠিক থাকে, রক্তের যে তেজ সেটা কিন্তু দুর্বল, ঠিক আছে? কাজেই রক্ত যাতে হয়। ও কি শাকসবজি খায় না? না, খায় না তো ওগুলো। একদম, খালি ওই মাছ মাংস এইসবই খেতে চায়, নাকি না ফাস্ট ফুড খেতে না, চায়, কোনটা? মাছ মাংস খায় না, ওই যে মুরগির মাংস একটু খায়, 1-2 টুকরা, আর নালে খালি হাবি হাবি যাবি। যাবি, ওটাই তো বললাম, নইলে ফাস্ট ফুড খেতে চাইবে। তো হ্যাঁ। ফাস্ট ফুড তো একদমই খাওয়ানো যাবে না, যতটা সম্ভব রক্ত হয় তেমন শাক সবজি, তেমন ফলমূল, তেমন কিছু খাওয়াতে হবে, ঠিক আছে? মাছ খাওয়াতে হবে ওকে, ছোট ছোট মাছ, বা যেসব মাছে রক্ত হয়, চোখের দৃষ্টি যেসব মাছে থাকে, নইলে কিন্তু খুব অল্প বয়স থেকে ওর নানান সমস্যা এসে যাবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক। পারলে দেখিয়ে নেবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হুম। তন্ময় খুব মানে বলছি, আজকে এই যে ওনার সঙ্গে কথা বলতে বলতে মনে হলো, ইদানিং খুব আসছেন, মানে হয় এটা মাঝে মধ্যেই হয় যে এই আমি তো আজকে ধরো তোমার 18-19 বছর ধরে শিলিগুড়িতে, এই আসবো আসবো আসবো, মেয়ের হয়তো বিয়ে হয়েছে, আমি মানে মাধ্যমিক যখন পড়ছে তখনই ভেবেছিলাম আসবো, পড়াশুনো ঠিক ভালো নয়, ছেলের কথাই আমি বলছি, এখন আর কিছু করার নেই, কিছু করতে পারছে না, অথচ মাধ্যমিকের টাইমে যখন থেকে দেখা যাচ্ছে যে ছেলেটা পড়াশুনো করতে চাইছে না, তখন আসেনি। আজকে যখন তার পড়াশুনোর মানে লাইফটা শেষ হয়ে গেল, যখন তার সে কেরিয়ার নিয়ে কিছু করবে, তার কাছে কিছু নেই, তখন তারা আসছে। তো কথা হচ্ছে যে সমস্যাকে জিয়ে রেখে লাভ নেই। একদম সবচেয়ে আমার কষ্ট হয়েছিল তন্ময় একটা বিষয় নিয়ে, আমি কারোর নামধাম বলছি না, তার এক আত্মীয়, তারা আমার কাছে আজকে দীর্ঘদিনের তারা আমাকে দেখায়, এবং তন্ময় যারা আমাকে দেখায় আপনারাও জানেন যে যারা দেখায় তারা কিন্তু একদম একটা লেন্দি পিরিয়ড ধরে তারা প্রত্যেক মাসে আসেন, পরামর্শ নেন। তো তাদের এক রিলেটিভ তারা আমার সঙ্গে আজকে দীর্ঘদিনের যোগাযোগ, অথচ তারা মানে অনেক দিন ধরে আসবো আসবো, অনেক দিন মানে সেটা 5-6 বছর হয়ে গেল, অনেক দিন ধরে আসবো আসবো করেও মেয়ের বিয়ে যখন দেবে তখনও ভাবলো যে যাই গিয়ে দেখি আসি যে মেয়েটির বিয়ের সময় কিনা, উপযুক্ত সময় কিনা, বা ভালো হবে কিনা, তখনও তারা আসতে পারেননি। বিবাহ হয়ে গেল তখনও আসতে পারেননি, যখন সমস্যা চলছে, যখন সব কিছু শেষ হয়ে গেল তখন তারা এলেন, যে আসবো আসবো করে আসা হয়নি। তো কথা হচ্ছে যে হ্যাঁ, একটা তো বিষয়
যে অ্যাস্ট্রোলজারের কাছে আপনি তখনই আসতে পারবেন যখন আপনার সময় হবে, কিন্তু তারপরেও একটা কথা আছে যে নিজেদের ইচ্ছে শক্তিকে বাড়াতে হবে, সমস্যাকে রেখে দিলে হবে না, সমস্যাকে মোকাবিলা করতে হবে। একেবারে। কেউ আছেন? নমস্কার, কে আছেন? টিভির ভলিউমটাকে একেবারে শূন্য করে দিতে হবে। হ্যালো টিভির ভলিউমটাকে কমিয়ে নিন। হ্যালো বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমি আমার মেয়ের ব্যাপারে কিছু জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? হ্যালো, আপনি কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 31/3/1996। 3/1996। জন্ম সময় বলবেন, জন্ম সময় বলুন। আপনি 12টা 15, দুপুর 12টা 15। দুপুর। কোথায় জন্ম? শিলিগুড়ি নার্সিংহোমে। কি বার ছিল? রবিবার। রবিবার ছিল। 30 বছর বয়স। 30। আচ্ছা, কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি আমার মেয়ের বিয়ে হয়েছে 29 এপ্রিল। তো আমি চাইছি জানতে যে তার বিবাহিত জীবনটা কেমন কাটবে। একটু মেয়ের বিবাহ এই 29 এপ্রিল বিবাহ হলো, মানে 2025-এ? 25, হ্যাঁ। হ্যাঁ, ওর একটু এজেডেই মানে বিবাহ হওয়ার কথা ছিল। আচ্ছা, ওর সঙ্গে ওর স্বামীর যে মানে কি বলে বয়সের যে ডিফারেন্স, সেটা মোটামুটি 7-8 বছর হবে তো? না, ডিফারেন্সটা ওরা 2-3 বছরের ডিফারেন্স। 2-3 বছরের যদি ডিফারেন্স হয় তাহলে কিন্তু একটু সমস্যা হবে অ্যাডজাস্টমেন্টের, কারণ দুজনেরই একটা ইগোর সমস্যা। আর ওর যে হাজবেন্ড, সে কি কোনো শিক্ষকতা করেন বা গভর্নমেন্ট জব করেন? না, প্রাইভেট জব। প্রাইভেট জব। সেক্ষেত্রে কিন্তু ওর যেরকম ম্যাচ হওয়ার কথা তেমন কিন্তু হলো না, আমি কিন্তু তেমন দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে কিন্তু ইগোর লড়াই অবশ্যই হবে, এবং যেখান থেকে আস্তে আস্তে, আমি এটা বলছি না যে দূরত্ব তৈরি হবে কি ছাড়াছাড়ি হবে, তা নয়, কিন্তু একটা সমস্যা চলবে, বিশেষ করে একটা মানে হবে। হ্যাঁ, মানে একসাথে ঘর করাটা একটা, দেখুন, খাওয়া দাওয়া শান্তিতে, দিনের শেষে রাত্রিবেলা একসাথে শান্তিতে ঘুমোনো, ঠিক আছে, এই সবটাই বিবাহিত জীবন, তো এই সবটাই তো সেখানে কিন্তু সমস্যা থাকবে। বিশেষ করে মেয়ের মধ্যেই একটু রাগ জেদটা বেশি, অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতাটা কিন্তু একটু কম, তাই তো? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, না, আমি উত্তর জানতে চেয়েছি। একটু রাগ আছে, হ্যাঁ। একটু রাগ না, ভালোই রাগ। হ্যাঁ, মানে চট করে রেগে যায়, নিজের মতন করে না হলেই ও রেগে যাবে, বা অ্যাডজাস্ট করতে চায় না। আচ্ছা, মেয়ে কি পড়াশোনা করতে চাইছিল? না, পড়াশোনা না, ও একটু মানে একটু আলাদা কোনো ব্যবসাতে যেতে চেয়েছিল। ও যেহেতু এখনো জুয়েলারি বাড়িতে পড়াশোনা করছে, তো সবে মাত্র শুরু করেছে, ওর ওই অন্য লাইনে যাওয়ার ইচ্ছা ছিল আর কি। তারপরে আমরা বললাম তুই বিয়েটা করে, ব্যবসা যখন শুরু করছিস এই বিয়েটাই করে নি। মানে ও ঠিক এখন বিয়ে করতে চায়নি, ও চাইছিল একটু নিজে কিছু করে নিয়ে তারপর যদি বিয়েটা করি, এই রকম একটা কিছু, তাই তো? একদমই, কারণ ওর নিজের মধ্যে না একটা খুব মানে স্বাধীন চেতা বলুন, বা নিজের একটা ডিগনিটি নিয়ে চলা, বা নিজের আত্মসম্মানটাকে বজায় রেখে চলা, এটা কিন্তু ওর মধ্যে রয়েছে। যে নিজের মানে নিজেকে ও কারোর কাছে ছোট করতে পারে না, এবং যথেষ্ট নানান কিছু চিন্তা ভাবনাও ওর মধ্যে আছে যে আমি এটা করব, ওটা করব, এটা দিয়ে আমি এটা করতে পারি, এই জিনিসগুলো ওর মধ্যে রয়েছে। আচ্ছা, না, আপনি তো বাবা, আপনিই তো বলতে পারেন। এই যে যা কিছু করেছে, এটা তো ওর ভাবনা চিন্তা থেকেই, যে আমি জুয়েলারির কাজ করব কি নিজের ব্যবসা করব, সবটাই কিন্তু ওর নিজের ভাবনা থেকে, ঠিক আছে? এবং সবচেয়ে বড় কথা, ও কিন্তু মানে নিজের মনের রাজা,
মানে ও খুব ভালো থাকতে ভালোবাসে, কোনো ঝুট ঝামেলা পছন্দ করে না, ঝুট ঝামেলা অশান্তি। বাবা এর জন্য যদি আমাকে এটা ছাড়তে হয় আমি ছেড়ে দেবো, কিন্তু শান্তিতে থাকি, আনন্দে থাকি, এই বিষয়টা ওর মধ্যে আছে। ঠিক আছে, তো এই জায়গাতে যদি ওর বাধা আসে সেক্ষেত্রে কিন্তু ওর পক্ষে অ্যাডজাস্ট করাটা সমস্যা। আর গ্রহের যে জায়গা, সেই জায়গাটা কিন্তু একটু সমস্যা আছে। একটা যোগ রয়েছে ওর, 4টি গ্রহ এক জায়গায় বসে আছে, শারীরিক অসুস্থতাটাও ভোগাবে ওকে। ঠিক আছে, তো শরীর কেমন মেয়ের? শরীরটা মোটামুটি ভালোই আছে, কিন্তু ওই পেটের একটু মাঝে মাঝে একটু অসুবিধা বোধ করে। পেটের অসুবিধে থাকবে, মাথার যন্ত্রণার অসুবিধে থাকবে, মাথায় একটু মাইগ্রেনের একটু প্রবলেম, মাইগ্রেনের প্রবলেম, ওষুধ খেয়ে ঠিক হয়েছে, মাইগ্রেনের প্রবলেমটা একটু নয়, মাইগ্রেনের প্রবলেমটা সাংঘাতিক এবং এটা সারা জীবনের। ওষুধ খেয়ে ভালো থাকা, ওষুধ না খেলে আবার শুরু হওয়া। তো ঠিক আছে, যদি মনে করেন একবার দেখিয়ে নেবেন। ঠিক আছে। আর ওদের মানে বিবাহিত জীবনে কোনো ছাড়াছাড়ি কিছু ভয় নেই তো? ছাড়াছাড়ি হবে কি না হবে সেটা আমি এই অন ক্যামেরায় বলবো না। আমি কি বললাম, সমস্যা আছে এবং গ্রহের যে যোগ সেটাও খারাপ আছে। মেয়ের অ্যাডজাস্টমেন্টের অভাব আছে, তাহলে ও যদি অ্যাডজাস্টই করতে না পারে ও কেন থাকতে যাবে? এবার কি হবে না হবে, আর আমি একজন অ্যাস্ট্রোলজার হয়ে আলটিমেট আমি কিছুতেই বলতে পারি না, কারণ আলটিমেট একজন ওপরে রয়েছেন, তিনি জানেন তিনি কি করবেন, কিন্তু আমাদের ভালো করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, যাতে মেয়েটি ভালো থাকে সেটার চেষ্টা করতে হবে আমাদের সবাই। কিন্তু বর্তমানে স্বামীর সাথে কিন্তু ভালো মেলামেশা আছে, ভালো রিলেশন আছে। হ্যাঁ, ভালো রিলেশন থাকাটাই তো ভালো। ঠিক আছে, ভালো রিলেশন। শাশুড়ির সাথে একটু রাগারাগি চলছে আর কি। শাশুড়ি মার সঙ্গে যদি রাগারাগি চলে তাহলে স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে কি করে? শাশুড়ি মা তো স্বামীর সবচেয়ে কাছের মানুষ, তার মা, তাই না? এবার সেই মাকে যদি অ্যাডজাস্ট করতে না পারে ছেলের ভালোবাসা পাবে কি করে? ঠিক আছে, এটা একটু বোঝাতে হবে, মেয়েকে একটু বোঝাবেন। আমরা হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, আপনি বলুন। ওই যে একটা বাড়িতে জুয়েলারি কিছু নিজে রেজিন নামক একটা কেমিক্যাল আছে, ওটা দিয়ে ব্যবসা করছে, তো ব্যবসাতে কি ও দাঁড়াবে আগামী দিনে? সেগুলোর জন্য আপনাকে চেম্বারে আসতে হবে। ঠিক আছে, এগুলো ওই যে বললাম যে আলটিমেট একটা উত্তর, যে ওর কতটা কি সাকসেস পাবে, এগুলোর জন্য আপনাকে চেম্বারে আসতে হবে। লাইভ প্রোগ্রামে এত কথা মানে এত আলটিমেট দেয়া যায় না, আমি খুব তাৎক্ষণিকভাবে দেখে আপনাকে বললাম। এবার এগুলোর জন্য বিশদে আলোচনা করতে হবে। ম্যাডাম, আপনি ফেব্রুয়ারি মাসে ও একটা বিদেশ যাওয়ার কথা আছে, সেই যাত্রাটা ঠিকঠাক হবে তো? সেটার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে। ওই যে বললাম যে এই ধরনের প্রশ্নের উত্তর পেতে গেলে আপনাকে চেম্বারে এসে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, ঠিকানাটা বলো। উনি রয়েছেন এ মাসের 6 তারিখ পর্যন্ত, যেমন প্রতি মাসে থাকেন। জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজ পাড়া, বাণী লাইব্রেরির উপরে উনি থাকবেন এবং 6 তারিখ পর্যন্ত থাকেন, যেমন প্রতি মাসে থাকেন। দুটো নাম্বার রয়েছে, যেটি টিভি স্ক্রিনেও দেখা যাচ্ছে, 9836153569 একটি নাম্বার, অপরটি রয়েছে 9475335623। দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারেই আপনার বুকিং করে আসতে পারেন। এবং আরও একটা কথা, যারা দূর থেকে আসতে চাইছেন কিন্তু ওনার কাছে এর মধ্যে এসে পৌঁছতে পারছেন না, তাদের জন্য অনলাইনে পরিষেবার ব্যবস্থা রয়েছে। ফোন করে জেনে নেবেন কোন সময় উনি অনলাইনে পরিষেবা দিতে পারবেন। এবং সিসিএন বিনোদনে ফেসবুক পেজে যারা প্রশ্ন পাঠিয়েছেন, নিশ্চয়ই আমরা চেষ্টা করছি সেগুলো উত্তর দেওয়ার, কারণ আমাদের যেরকম ফোন কলসগুলোও নিতে হচ্ছে, ফেসবুকের উত্তরগুলো দিতে হচ্ছে। নিশ্চয়ই আমরা চেষ্টা করব ফেসবুকের উত্তরগুলো দেওয়ার জন্য। এবারে ফেসবুকে আমি রিজা সাহার ওটা বলছি। রিজা সাহার 27/4/2000 ডেট অফ বার্থ। উনি টাইমটা খুব বেশি দিয়েছেন, 5টা থেকে 5টা 30 সকাল। কোনটা ধরবেন? ঠিক আছে, 5টা 30 ধরি। শিলিগুড়ি শুক্রবার ছিল, শুক্রবার। আগে বারটা দেখে নিই যে সেটা ঠিক আছে কিনা। এখানে বৃহস্পতিবার এসে যাচ্ছে, শুক্রবার কিন্তু লিখেছেন উনি। শুক্রবার যদি হয় তাহলে 7/4/2000 মানে 27/4/2000 এটা কিন্তু নয়।
আচ্ছা, যদি আপনি 5টা ধরেন তাহলে কি আসছে? 5টা ধরলেও সকাল 5টা, তো 5টা ধরলেও তো সেটা মানে 5টা ধরলে ওই টাইমটা আসছে। না না, বার তো পাল্টাবে না, রাত 12টার পরেই তো বারটা চেঞ্জ হয়ে যায়। তাহলে না? আপনার কোথাও ওই জন্মবারটা ভুল হচ্ছে, ওটা আপনি পিয়ালিশা জন্ম না তারিখ- শুক্রবার লিখেছেন উনি। না, এটা হচ্ছে বুধ এবং বৃহস্পতি, মানে বুধবার রাত্রে একদম। বৃহস্পতি সকালে। একদম। একেবারে আপনার যদি এটা ঠিক হয় তাহলে আপনি জানাবেন, কারণ আপনি যদি আমাকে দেখিয়ে থাকে তাহলে যে কাগজটা রয়েছে সেটাকে কাগজটার একবার, ভিতর দেখে আমার আপনি কাগজ বলতে তো পারেন। নিশ্চয়ই থাকবে, হ্যাঁ। সেই কাগজটা দেখতে হবে, বা যদি কোনো সমস্যা থাকে আমি তো আছি শিলিগুড়িতে, চেম্বারেও আসতে পারেন বা ফোনে যোগাযোগ করে নিতে পারেন। কারণ যেটা সবচেয়ে বেশি ম্যাটার করে ওই জন্ম সময়টা যদি এদিক ওদিক হয়ে যায় একদম। তাহলে ঠিক হবে। একেবারে। আচ্ছা, কেউ কে কি আছেন? আছে? নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো সুনীল অধিকারী। হ্যাঁ, সুনীল অধিকারী বলছি হায়দ্রাবাদ থেকে। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার বিষয় জানবো তো। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 2nd February 1980। 2nd February 1980। জন্ম সময়? জন্ম সময় 9টা 10 কখন সেটা, সকাল না রাত্রে? সকালে। 1980। 1980। আচ্ছা, তারপর কি বার ছিল? 9টা 10 সকাল, সকাল শুক্রবার। শুক্রবার। শিলিগুড়ি? ছিল শিলিগুড়ি। হ্যাঁ, শিলিগুড়ি, হ্যাঁ। শিলিগুড়ি জন্ম। 46 বছর বয়স। কি বার? শুক্রবার। শুক্রবার। হ্যাঁ, এখানে শুক্রবার। তো শনিবার আসছে। এটা শনিবার আসছে। 2/2/1980। হ্যাঁ 2/2/1980। তো এটা তো শুক্রবার আসছে না, এটা তো আপনি ঠিক শনিবার জানেন আসছে। ওটা শুক্রবার? হ্যাঁ মার থেকে শুনলাম তো, 1 মিনিট। হ্যাঁ আমি হচ্ছিলাম সরস্বতী পূজার সময়, বুঝছেন তো? হ্যাঁ শনিবার সরস্বতী পূজার সময় আসছে। হয়েছিলাম। কি বার হয়েছিলাম? শুক্রবার। মা হ্যালো, হ্যাঁ, কি বার হয়েছিল? শনিবার আসছে শনিবার এখানে। ম্যাডাম, হ্যাঁ শনিবার। শনিবার, হ্যাঁ। শনিবার। 2/2/1980 শনিবার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মোটামুটি কত, 40 বছর, 40-45? 46। হ্যাঁ। আচ্ছা, 46 বছর বয়স, কিন্তু যতটা দাঁড়ানোর কথা, মানে জীবনের উন্নতিতে খালি বাধা বাধা, আর সময় নষ্ট হচ্ছে, ভুল ডিসিশন নিয়ে ফেলছেন, এই সবই চলছে। একই হ্যাঁ দাদার আয় উন্নতি কোনো নাই, বুঝলেন তো? আয় উন্নতি নেই এখন, আয়- মানে এই বয়সে যেখানে দাঁড়ানোর দরকার পড়ে সেখানে আপনি দাঁড়িয়ে নেই। হুম। ঠিক আছে, আপনার জন্য সবার আগে আমি যেটা বলবো যে ডিসিপ্লিন ওয়েতে চলুন। ইনডিসিপ্লিন আপনার জীবনে আমি দেখতে পাচ্ছি যে মানে ঠিক মতো যে নিয়মানুবর্তিতা, সেই জিনিসটার কিন্তু অভাব। যখন যেটা করার তখন কিন্তু আপনি সেটা করেন না, তাই তো? একদম। তাহলে আপনার যদি, মানে আপনি আজকে এই বয়সে বলে যথেষ্ট আপনি ম্যাচিওর, যে কারণে আমি বলতে পারছি যে নিয়মের মধ্যে আমরা যদি না চলি তাহলে কিন্তু উন্নতি আসে না সহজেই। আপনি যদি ঠিক টাইমে ঠিক কাজটা না করেন কি করে হবে? সময় তো আপনি নিজেই নষ্ট করে ফেলছেন। হ্যাঁ ঠিক আছে, এবং আপনি অনেক কিছু করেছেন কিন্তু ম্যাক্সিমামটাই ভুল প্রতিপন্ন হয়েছে, তাই তো? প্রতিপন্ন হয়েছে। হ্যাঁ অনেক কিছু করে মানুষকে বিশ্বাস করেও ঠকেছেন। হ্যাঁ ঠকেছি। তারপরে অনেক টাকা আপনি নষ্ট করে ফেলেছেন, ভুল মানুষকে টাকা দিয়ে Right, ফেলেছেন। হ্যাঁ, Right, হ্যাঁ, প্রচুর হ্যাঁ। জীবনে অনেক কিছু, 46 বছরের জীবনে অনেক অভিজ্ঞতা আপনার হয়েছে। হয়েছে, কিন্তু হ্যাঁ মানে মেয়ে- এখনো ধার টানতে জেনেই আছি, লোন টোনের মধ্যেই আছি। একদম, মানে হয়তো কোনো- পারিবারিক জীবনটাও অতটা সুখের হয়নি। না সুখের হয় নাই, ফাইটিং করে যাচ্ছি। একদম ফাইট করে যাচ্ছেন, কিন্তু হ্যাঁ। সেই ফাইটিংটা আপনি যদি একদম মানে ডিসিপ্লিনের মধ্যে যদি চলতে পারতেন। আমি আপনাকে একটা কথা বলছি, আপনাকে কিন্তু সারা জীবন যুদ্ধ করতে হবে। যে সময়গুলোকে নষ্ট করেছেন, যে হ্যাঁ। যা ভুলগুলো করেছেন, অনেক সময় আপনি এটাও ভেবেছেন যে আমি যেটা করতে চলেছি সেটা ভুল, কিন্তু আবেগের বশে করে ফেলেছেন। হ্যাঁ ঠিক আছে, তো Right. যা করেছেন সেগুলোর আমরা যে বীজটা বুনি সেই তারই তো গাছ ওঠে। তো হ্যাঁ। একটু ডিসিপ্লিন হন। সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজারের পরামর্শ দরকার, নাহলে অবশ্যই। কিন্তু আগামী দিনে আরো ভুল করবেন। ও, মেয়েদের থেকে, মহিলাদের থেকে সতর্ক থাকবেন। ঠিক আছে, ও, হ্যাঁ ঠিক। এর চেয়ে ঠিক বেশি আছে। তো আমি বলতে পারি না এই লাইভ প্রোগ্রামে। কিন্তু নিজের স্ত্রীকে সম্মান দেবেন। ঠিক আছে, নিজের স্ত্রীকে সম্মান করুন, তারকে মানে তার সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করুন।
জীবনে যথেষ্ট কর্ম আপনার বাকি এবং আসল আসল কর্ম আপনি করেননি গাফিলতিতে। হ্যাঁ। ঠিক আছে, আসল কাজগুলো কিছুই করেননি গাফিলতিতে, বা করতে ইচ্ছে করছে না, করব না, অলসতায়। আপনি পারলে যোগাযোগ করুন, যাকে আপনার বিশ্বাস হয় যোগাযোগ করুন। যদি মনে করেন আমার কাছে আসবেন, আসতে পারেন। জীবনে ধার দেনার মধ্যে না, ধার দেনার বুঝতেই তো বললাম, জীবনে কোনো কিছু সুখ পাবো না, ধার দেনার মধ্যে ডুবে আছি এখনো। মানে সেইটাই। দেখুন, ধার মানুষকে করতে হয়, যে যত বড় বড় ব্যবসা সব ধারের ওপরে। ধারটা বড় কথা নয়, কিন্তু ধারটাকে শোধ দেওয়াটাই হচ্ছে বড় কথা। আপনি ধার নিয়েছেন যে পারপাসে, ধরুন আপনি একটা বিজনেসের জন্য ধার নিলেন, এবার বিজনেসটা আপনি করলেন না, আপনি ধারটা নিয়ে দেখলেন হাতে টাকা পেয়েছে, আমি আপনার কথা বলছি না, বোঝানোর জন্য, হাতে টাকা পেয়ে আমি কাজ করলাম না, টাকাগুলোকে নষ্ট করে ফেললাম, সেটা কি ঠিক হলো? হলো না। যে ব্যাংক আপনাকে বিশ্বাস করে টাকাটা দিল, আপনি সেই ব্যাংকের বিশ্বাস ভঙ্গ করলেন। যে গ্রহ আপনাকে সেই অর্থটাকে দিল, সেই গ্রহর কারকতা আপনি নষ্ট করলেন। ফল তো ভোগ করতেই হবে। আমরা যে কর্ম আমরা করি, খারাপ ভালো, তার ফল আমরা ভোগ করি। আর আমরা ভাবি যে আমার কপালটা কি, ভগবান আমার ভালো করে না, কিন্তু না, আমরা নিজেদের কর্মকেই নিজেরা ভোগ করি। কর্ম করেই যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আপনি পারলে দেখান কাউকে, ঠিক আছে? একেবারে সময় শেষ। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। তন্ময়, আর কি সময় আছে? একেবারেই সময় নেই, একেবারেই সময় নেই। তো আজকে আমরা এই অনুষ্ঠানে ছিলাম, অনেক কিছু জানতে পারলাম, এবং সবার এই প্রশ্নগুলো হয়তো উত্তর দেওয়া হলো না, পরবর্তীতে আমরা নিশ্চয়ই চেষ্টা করব। আর আরেকজন লিখেছেন, আপনার কাগজ আছে পিয়ালি সাহা, নিশ্চয়ই আপনি সেই কাগজ দেখে একবার ফোন করে নেবেন ওনাকে। আপনি তো দেখিয়েছেন কাগজের ভিতর ফোন নাম্বার আছে, সেটাতে ফোন করে আপনার যাবতীয় প্রশ্নের উত্তর উনি দিয়ে দেবেন। এবার একটু অ্যাড্রেস বলি, উনি রয়েছেন এ মাসের 6 তারিখ পর্যন্ত জুপিটার জ্যোতিষ কার্যালয়, কলেজপাড়া, বাণী লাইব্রেরির ঠিক ওপরে, এবং 9836153569 একটি নাম্বার, অপরটি 9475335623, দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে ফোন করে ওনার কাছে আসতে হবে 6 তারিখের মধ্যে, এই মাসের 6 তারিখের মধ্যে। এবং যারা অনলাইনে পরিষেবা নিতে চান, দুটো নাম্বারে ফোন করে, যে কোনো একটা নাম্বারে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারেন কখন উনি পরিষেবা দেবেন। আজকে সময় শেষ, অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নমস্কার।